তৃণমূল মহাশূন্যে চলে যাবে, নিশ্চিন্ত থাকুন। কিভাবে হারবে সেটা একটা প্রশ্ন, সেটা এক্ষুনি বলবো না, ইলেকশনের পর বলবো। তৃণমূল কংগ্রেস বা বাকিরা তাদের সর্বোচ্চ থেকে একেবারে ন্যূনতম নেতৃত্ব, মাটির কাছে যারা নেতৃত্ব প্রত্যেকেই, তারা কিন্তু আর কেউ সন্দেহের বাইরে নয়। তার কারণ তারা জেলে গেছে দেখা যাচ্ছে, যে জেলে তো আর কেউ গোপনে যায় না, প্রকাশ্যেই যায়। কেউ অ্যারেস্ট হওয়ার ভয়ে মোবাইল পুকুরে ফেলে দিচ্ছেন, কেউ কাগজ খেয়ে নিচ্ছেন, এগুলো অনেক কিছু তো ঘটে যাচ্ছে। তো মানুষের তো কোনো আস্থা বলে কিচ্ছু নেই এই দলটার উপর, কারণ তারা বুঝে গেছে এই দলটা ক্ষমতার লোভে, ক্ষমতার রাজনীতিকে অব্যাহত রাখতে তারা যা খুশি তাই করেছে। ক্ষমতা একটা ঢাল মাত্র, সেই ঢালকে দিয়ে ওরা ওই দুর্নীতির পঙ্কে একেবারে নিমজ্জিত হয়ে গেছে। ন্যাচারালি ও তৃণমূল দলটার পক্ষে আর আদৌ কিছু করা সম্ভব বলে আমার তো মনে হচ্ছে না। পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীদের বিরুদ্ধে এত গাঁজার কেস এসছে, গোটা ভারতবর্ষে গত 20 বছরে অত গাঁজার চাষ হয়নি। নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে একটা আর্তনাদ, এই তো সবে কলির সন্ধে, আমি তো দেখলাম উল্টো দিকে চটটি কষিয়েছে আর কি, আর সে মুখ ধরে বসে পড়েছে। এটা আয়কর দপ্তর বলতে পারবে, আয়কর, ইডি, তারা কেন অভিযান চালায়, কার বাড়িতে কি প্রমাণ পেয়ে অভিযান চালায়, সেগুলো তো আমি বলতে পারবো না, কারণ আমার বাড়িতে এরা কেউ কোনো কালে অভিযান চালায়নি। আর অভিযান যখন চালিয়েছে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ নিয়ে অভিযান চালিয়েছে। তা নইলে কেউ যদি কাউকে হ্যারাস করে তাহলে তো আদালত রয়েছে, সে আদালতে যেতে পারে। ন্যাচারালি এটা কেন অভিযান চালিয়েছে, কি কারণে অভিযান চালিয়েছে, সেটা আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব না। এটা একমাত্র উত্তর ইডি বা সিবিআই দিতে পারবে। তারা যখন অভিযান চালিয়েছে তারা বুঝবে তারা কেন অভিযান চালিয়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই বিষয়টাকে আপনি কিভাবে স্পেকুলেট করছেন বা কিভাবে দেখছেন? না, এখানে স্পেকুলেট করার কিচ্ছু নেই। এখন কথা হচ্ছে যে আমি রাজনৈতিক ব্যক্তি হতে পারি, কিন্তু আমি তো আইনের ঊর্ধ্বে নই, কেউই পৃথিবীতে আইনের ঊর্ধ্বে নয়। প্রত্যেকেই ল অনুযায়ী তাদের লয়ের মুখোমুখি হতে হবে। সুতরাং সেখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব বিশেষ সুবিধেও দাবি করতে পারে না, আবার রাজনৈতিক নেতৃত্ব এমন কিছু বলতে পারে না যে রাজনৈতিক নেতৃত্ব সমস্ত রকম সন্দেহের ঊর্ধ্বে, এটাও ভারতের রাজনীতিতে নয়। তাই আমার এ নিয়ে সত্যিই কিচ্ছু বলার নেই। আমি মনে করি ইডি এবং সিবিআই এর একটা অধিকার রয়েছে, তারা কোথায় যাবে না যাবে, তারা কি ছাপ্পা মারবে কি মারবে না সেটা অ্যাবসলিউটলি তাদের ব্যাপার। কিন্তু অবশ্যই তাদের কাছে কোন রকম প্রমাণ আছে, প্রমাণ না থাকলে ওরা যাবে কেন? প্রমাণ ছাড়া যদি ওরা যায় তাহলে যে ব্যক্তি বাড়িতে ঢুকবে তারা কোর্টে যেতে পারে। এর বেশি খুব একটা কিছু বলার আছে বলে আমি মনে করি না। বিমলদা, আমরা দেখলাম একদিকে আইপ্যাকের মূল যে কর্ণধার তিনি অ্যারেস্ট হলেন, তারপরে রীতিমতো আজকে এই যে দেবাশিস কুমারের শ্বশুর বাড়িতে তা সেখানেও আইটি অভিযান চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ইনক্লাইনেশনের কথা, আইপ্যাকের ইনক্লাইনেশনের কথা তো আর নতুন করে বলার অপেক্ষা থাকে না, যেখানে মুখ্যমন্ত্রী খোদ পৌঁছে যাচ্ছেন যেদিনকে তদন্তের দিন বিভিন্ন সময়। তাহলে আমি বলছি এই যে দুর্নীতির চক্রবুহে কোথাও গিয়ে কি ফেঁসে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভোটের আগেই কি খেলাটা শেষ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূলের দুর্নীতির কি ঘরে এবার পূর্ণ হলো? এবার কি জেলে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ? এখন সেটা বলতে পারবো না কে কবে জেলে যাবে, কিন্তু অনেকে তো জেলে গেছে, জেল থেকে এসছে অনেক দিন, বছরের পর বছর জেল কেটে তারপর বেরিয়েছে। দিয়েছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। ন্যাচারালি তৃণমূল কংগ্রেস বা বাকিরা তাদের সর্বোচ্চ থেকে একেবারে ন্যূনতম নেতৃত্ব, মাটির কাছে যারা নেতৃত্ব প্রত্যেকেই, তারা কিন্তু আর কেউ সন্দেহের বাইরে নয়। তার কারণ তারা জেলে গেছে দেখা যাচ্ছে, যে জেলে তো আর কেউ গোপনে যায় না, প্রকাশ্যেই যায়। কেউ অ্যারেস্ট হওয়ার ভয়ে মোবাইল পুকুরে ফেলে দিচ্ছেন, কেউ কাগজ খেয়ে নিচ্ছেন, এগুলো অনেক কিছু তো ঘটে যাচ্ছে। তো মানুষের তো কোনো আস্থা বলে কিচ্ছু নেই এই দলটার উপর, কারণ তারা বুঝে গেছে এই দলটা ক্ষমতার লোভে, ক্ষমতার রাজনীতিকে অব্যাহত রাখতে তারা যা খুশি তাই করেছে। ক্ষমতা একটা ঢাল মাত্র, সেই ঢালকে দিয়ে ওরা ওই দুর্নীতির পঙ্কে একেবারে নিমজ্জিত হয়ে গেছে। ন্যাচারালি ও তৃণমূল দলটার পক্ষে আর আদৌ কিছু করা সম্ভব বলে আমার তো মনে হচ্ছে না। ওই দলটা আর বেরোতে পারবে না দুর্নীতির পঙ্ক থেকে। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতেও আয়কর হানা। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের প্রস্তাবক ছিলেন মিরাজ শাহ। এলগিন রোডে চলছে আয়কর তল্লাশি। আরো কি চাপে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, তৃণমূল কংগ্রেস এমনি চাপে রয়েছে, আমি কোনো এখানে ব্যক্তির কথা বলবো না। গোটা দলটাই এখন খুব সমস্যার মধ্যে রয়েছে। ওরা জানে ক্ষমতা থেকে যেদিন যাবে সেদিন এই দলটার অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যাবে। আর কোনো বিশেষ ব্যক্তির প্রস্তাবক হওয়ার জন্য একজনের বাড়িতে হানা হয়েছে আমি সেটা মনে করি না। ইডি বা সিবিআই তাদের বাড়িতেই হানা দেয় যাদের ব্যাপারে তাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন থাকে, খবর থাকে, খবরের ভিত্তিতেই তারা হানা দেয়, নইলে তারা এমনি হানা দেয় না।
সুতরাং তারা যখন হানা দিয়েছে, তারা যখন গেছে, নিশ্চয়ই কোনো তথ্য নিয়েই গেছে, তাদের কাছে খবর ছিল, সে খবরের ভিত্তিতেই গেছে। এরপরে আমাদের অপেক্ষা করে থাকতে হবে সেই হানাতে কি পেলো, কি হলো, এগুলো আমাদের ভবিষ্যতেই অপেক্ষা করে থাকতে হবে। এটাও তো ঠিক যে ওই আইপ্যাকের এক সর্বোচ্চ যিনি প্রতিষ্ঠাতা, তা একদম নাম করেই বলা যায়, প্রতীক জৈন, তার বাড়িতে যখন ইডি গিয়েছিল, মুখ্যমন্ত্রী তো তাকে বাঁচাতে তার বাড়ি চলে গিয়েছিলেন, তার হাত থেকে ফাইল এবং ল্যাপটপ কেড়ে নিয়ে চলে এসেছিলেন। এ তো পাবলিক ডোমেইনে রয়েছে পুরো ঘটনাটা, এটা তো লুকোনো কিছু নেই। তাই নেক্সাস রিলেশন, ইংরেজি যাই বলো না কেন, এই আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তখন দিনের আলোর মতো পরিষ্কার, নতুন করে কিছু বলার নেই তো। কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে ফের আরেকবার সরব হতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন কালো টাকা নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছে আর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা দিচ্ছে, প্রার্থীর বাড়িতে গিয়ে হানা দিচ্ছে। আমার প্লেনে হানা দিয়েছে রীতিমতো, সামনাসামনি লড়াই করতে পারে না ওরা, ভীতু কাপুরুষ। আপনারা ভীতু কাপুরুষ, কেন্দ্রীয় নেতৃত্ব ভীতু। না না, এই কথাগুলো উনি এর আগেও এতবার বলেছেন যে তাহলে আমাকে একটু সময় দিতে হবে, খবর কাগজ ঘেটে ঘেটে বার করতে হবে, বা মিডিয়া ঘেটে বার করতে হবে। কতবার একই কথা বলেছেন, ওই একই রকম মানে ইয়ের মতো, মানে ঘ্যান ঘ্যানে আওয়াজ, কিন্তু ওই ভাঙা কাশির মতো আওয়াজগুলো চলছে, বরাবর একই আওয়াজ। আমি ভাঙা কাশি বলতে কারোর গলার ভয়েসের কথা বলছি না, যে বক্তব্যগুলো বলা হয়েছে তার ভিত্তিতেই বলছি। একই রকম সেই ফাটা রেকর্ড বেজেই যাচ্ছে, বেজেই যাচ্ছে, যে ভারতীয় জনতা পার্টি নাকি এখানে পলিটিক্যাল ভ্যান্ডেটা ইয়ে করার চেষ্টা করছে। ব্যাপারটা আদৌ তা নয়। এটা পরিষ্কার করে বলে, এখানে ভ্যান্ডেটার কোনো প্রশ্ন নেই। এখানে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক দল এবং তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। এখন কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতি ধরার জন্য চেষ্টা করছে, এছাড়া এটা অন্য কোনো ব্যাখ্যা দিয়ে আমি অন্তত এটাকে মানতে পারছি না। এটা অ্যাবসলিউটলি দলটা দুর্নীতিগ্রস্ত, এটা সবাই জেনে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন যে আপনাদের কাছে কালো টাকা রয়েছে। এই ব্যাপারটা যদি একটু খোলসা করতেন, একদম ডাইরেক্ট অ্যালিগেশন আনা হচ্ছে তো আপনাদের বিরুদ্ধে যে আপনাদের কাছে সত্যি কালো টাকা। আছে, যদি ওটা ওনার মনে হয় তো উনি কমপ্লেন করুন না, তো কমপ্লেন করা যায় তো, কমপ্লেন করুন ইডির কাছে, সিবিআই এর কাছে, যে বিজেপির কাছে কালো টাকা আছে। ফর্মাল কমপ্লেন লস করতে কে বারণ করেছে? করুন না, হয়তো কোথাও আমরা বারণ করেছি? আরে বাবা, আমাদের কালো টাকা আসবে কোত্থেকে? কোনো কালো টাকাই নেই বিজেপি, আমি বলছি কোনো কালো টাকা নেই। এটা কি তৃণমূল কংগ্রেস দল নাকি? একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটার অর্গানাইজেশনাল দল, এর সমস্ত হিসাবপত্র সেগুলো ঠিকঠাক রাখা হয়, অডিট করানো হয়। না, এসব বলে লাভ নেই। একটি রাজনৈতিক দল হিসেবে বিজেপি স্বচ্ছতার সঙ্গে কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আজকে যখন আমি এখানে সভা করছি তখন ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে। আমরা দেখলাম এম.কে. স্টালিনকেও কিন্তু ডিলিমিটেশন বিল নিয়ে ফাইল কাগজপত্র পোড়াতে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে, আমাকে তার জন্য নির্বাচন ছেড়ে দিয়ে ২১ জন সাংসদকে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, ৫৪১ সিট আছে, তাই ওটা ৮৫০-এর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য টুকরো টুকরো করছে দেশটাকে। একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গিয়েছে, উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়িটাই হারিয়ে গিয়েছে। কি বলে, তো বিশাল বড় একটা বার্তা। না, আমার কথা হচ্ছে ডিলিমিটেশন হলে টুকরো টুকরো হবে দেশ। ২৫ বছর আগে তো ওই ডিলিমিটেশন হয়েছিল, টুকরো টুকরো হয়ে গেছিল দেশ। তার আগেও ডিলিমিটেশন হয়েছে, দেশ টুকরো টুকরো হয়ে গেছে। আমার মনে হয় এগুলো একটু জেনে কথা বলাটা আমার মনে হয় সবচেয়ে ভালো। তার কারণ ডিলিমিটেশন নির্দিষ্ট সময় অন্তর হয়, এটা সাংবিধানিক প্রক্রিয়া। এখানে যখন জনসংখ্যা বাড়ে, এলাকায় এত মানুষ বেড়ে যায় যে একজন সাংসদের পক্ষে তাদের সেবা কার্য দেওয়াটা মুশকিল, তখনই ওটা ছোট করে আনা হয়। তো অন্যান্য দেশে, আচ্ছা ব্রিটেন আমাদের চেয়ে কত ছোট দেশ, তাদের হাউস অফ কমন্সে আমি যতদূর আমার মনে পড়ছে ৬৪০ জন মেম্বার আছে। সে তুলনায় ব্রিটেনের বহুগুণ বড় আমরা। আমাদের সংসদে এখনো অবধি ৫৪৩ জন। স্বাভাবিকভাবেই আমাদের এটা বাড়ার দরকার আছে। এখন আদৌ কি পরিকল্পনা আছে, কি প্রস্তাব, সেগুলো আমি কিচ্ছু দেখিনি। কিন্তু ডিলিমিটেশন একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে এই ধরনের কথা বলাটা ঠিক নয়। আর একটি দল নির্বাচনী প্রচার করছে সুতরাং ডিলিমিটেশন হবে না, এটা আবার একটু আবদারটা বেশি হয়ে গেল আর কি, আর কিছু না। আসন পুনর্বিন্যাসে সত্যি কি কিছু রাজ্য বঞ্চিত হবে, বিমলদা? তো পলিটিক্যাল সায়েন্সের একজন প্রফেসর, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না না, আসন পুনর্বিন্যাসে অনেকগুলো বিষয় দেখা হয়। একটা রাজ্যের এলাকা, জনসংখ্যা, তার ভিত্তিতেই ডিলিমিটেশনের ব্যাপারটা আসে।
এখন এখানে কি প্রস্তাব আসছে না আসছে সেগুলো আমি এখনো পর্যন্ত দেখিনি, না দেখে মন্তব্য করাটা ঠিক নয়। এই বিলে কি আছে সেটাও আমি জানি না। ফলে আগে দেখি তারপর বলতে পারবো। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলি, ডিলিমিটেশনে এমন কিছু থাকবে, যদি থাকে, যদি বিল আসে, বিল কত, সেই বিলে কি আছে আমি তো বললাম আমি না দেখেই বলছি, তাতে অন্তত কোনো রাজ্য যাতে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা থাকবে। লিমিটেশনের যে ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করছিলেন এবং সিট বাড়ানোর বিষয়টা একটু যদি খোলসা করে দিতেন। না, সিট বাড়ানোর বিষয় মানে এর আগেও তো সিট বেড়েছে তো পশ্চিমবঙ্গ বিধানসভায়। 294 তো পরে হয়েছে, আগে তো 280 ছিল, তার আগে আরো কম ছিল, বেড়েছে তো। লোকসভাতেও টোটাল সদস্য সংখ্যা বেড়েছে। এখন ভারতের জনসংখ্যা 140 কোটির ওপরে। তো এখানে একজন এমপি তিনি তার সুনির্দিষ্ট এলাকাকে যদি সার্ভ করতে চান, এখন যত বড় এলাকা, যত মানুষ, সেটাকে কিছুটা হলেও কমিয়ে আনার দরকার। তাহলে সেবা কার্য অনেক ভালোভাবে দিতে পারবেন। আলটিমেটলি সেবা কার্য দেওয়া, জনগণের যে প্রতিনিধিত্ব সেটাকে নিশ্চিত করা, যাতে মানুষ তার নির্বাচিত প্রতিনিধির সেবা কার্য পেতে পারে। সেইটা যদি না হয় তাহলে এগুলো করে তো লাভ কিছু নেই, তাহলে সংসদীয় গণতন্ত্র সফল হবে না। যে কারণেই ডিলিমিটেশন অর্থাৎ এলাকা বাড়ানো হয়। সুতরাং এলাকা মানে সদস্য সংখ্যা বাড়ানো হয়। সদস্য সংখ্যা বাড়ানো এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া। এর মধ্যে অন্য কিছু খোঁজা উচিত বলে আমি অন্তত মনে করি না। বিমলদা, যে পুলিশ প্রশাসন নিয়ে আপনারা এবং বাকি যে সমস্ত এ রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবসময় বলেছে, একটা স্লোগান খুব আমরা দেখেছি, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। অর্থাৎ পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে, তারা প্রশ্নের মুখে পড়েছেন। এবারে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো পুলিশ প্রশাসনের প্রতি তার অনাস্থার প্রসঙ্গ। তিনি বলছেন যে পুলিশ এখন আর আমাদের নেই। তিনি বলছেন ভোটের আগে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করতে বলা হয়েছে। আইসি, ওসি, স্থানীয় সমস্ত পুলিশ অফিসারদেরকে নির্দেশ পাঠানো হয়েছে যাতে তৃণমূলের এজেন্টরা বুথ কেন্দ্রে বসতে না পারে। প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে, সেখান থেকে বিকল্প ব্যবস্থা তৈরি করার নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় একজনকে গ্রেফতার করলে আরেকজনকে তৈরি রাখতে হবে, তিনি দায়িত্ব নেবেন, মা বোনেদের এজেন্ট থাকবে, লড়ে যাবেন। কি বলবেন? না, পুলিশও বেরিয়ে গেল, যা, তাহলে একদিন কি প্রশাসন চালালেন? আরে পুলিশকে দিয়েই তো বিরোধীদের দমন করেছেন, পুলিশকে দিয়েই তো বিরোধীদের গাঁজা কেসে ধরানো হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীদের বিরুদ্ধে এত গাঁজার কেস এসছে, গোটা ভারতবর্ষে গত 20 বছরে অত গাঁজার চাষ হয়নি। ফলে এগুলো আর কিচ্ছু নয়, নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়ে একটা আর্তনাদ, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে গেছেন এই দলের নেত্রী এবং বাকিরা। ফলে আজকে এই আর্তনাদ করতেই হচ্ছে। পুলিশকে যদি খারাপ ভাবে ব্যবহার কেউ করে থাকে, সিপিএম এর কাছ থেকে শিখে তৃণমূল কংগ্রেস পুলিশের অটোনমি, পুলিশের দক্ষতা সব ধ্বংস করে দিয়েছে। বিজেপির প্রতিজ্ঞা, ক্ষমতায় এলে তারা পুলিশের দক্ষতা ফিরিয়ে আনবে, পুলিশ যাতে নিরপেক্ষভাবে কাজ করে সেটা নিশ্চিত করবে। বিজেপির প্রচারে বাধা, একদম তৃণমূল কর্মীকে উল্টো হাতে চড় কেন্দ্রীয় বাহিনীর। সব কিছুর, একদম সব কিছুর ভিডিও ভাইরাল। কি বলবেন? এই তো সবে কলির সন্ধে, আমি তো দেখলাম উল্টো দিকে চটটি কষিয়েছে আর কি, আর সে মুখ ধরে বসে পড়েছে। পাবলিক যখন ক্ষমতা থেকে যাবে, তারপর পাবলিক যদি ওরকম শুরু করে তখন কি করবে? আমি হিংসায় বিশ্বাসী নই। আমি এটাও বিশ্বাস করি বিজেপি কর্মীরা এখন মারপিট করে না, মারপিট করলে অন্যরকম হতো। কিন্তু সাধারণ মানুষের অত নিয়ন্ত্রণ তো আমরা করতে পারবো না, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করবো কি করে? আর এরা যা কীর্তি করে রেখেছে, তাতে সাধারণ মানুষ যে এদের কি হাল করবে সেটা এটা দেখেই বুঝতে পেরেছে। এই তো সবে কলির সন্ধে, গোটা রাত তো পড়ে আছে, অপেক্ষা করো, তারপর মানুষ কি করে সেটা দেখো একবার। শুভেন্দু অধিকারী রাজ্যের এই মুহূর্তে বিরোধী দলনেতা তথা ভবানীপুর এবং নন্দীগ্রামের প্রার্থী। সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের অসভ্যতামি একটা চলছে। এটা সমস্ত বিরোধীরা বলছে। কখনো তাকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, কখনো পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে ভবানীপুরে। তার কি বলবেন? সামনে সামনে লড়াইতে না পেরে আড়াল থেকে অসভ্যতা করা, এটাও হচ্ছে নিশ্চিত পরাজয়ের আরেকটা লক্ষণ। এরা বুঝে গেছে রাজনৈতিক লড়াইতে এরা টিকবে না, সুতরাং যতটা পারবে অসভ্যতা করবে। এই অসভ্যতা দিয়ে জেতা যায় না। সিপিএমও এরকম করতো, সিপিএম আজকে শূন্যে পরিণত হয়েছে, তৃণমূল মহাশূন্যে চলে যাবে, নিশ্চিন্ত থাকুন। ভালো লাগে এই মুখ্যমন্ত্রীকে, কারণ
গাধা চাকরি করে মেধা মার খায়। আপনি নিজেও হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে প্রচন্ড ভাইরাল গ্রাম বাংলার একটি মানুষের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজেপি প্রার্থীকে দেখে তিনি এই মন্তব্য করলেন। তাহলে ক্ষোভ কি চারিদিকে ছড়িয়ে পড়েছে, এটা বলাই বাহুল্য। খুব স্বাভাবিক, পশ্চিমবঙ্গে যা যা হয়েছে তাতে মানুষের ক্ষোভ হবে না? একটা বেকার ছেলে চাকরি পাচ্ছে না, একটা শিক্ষিত ছেলে রাস্তায় পড়ে থাকছে, আর চোরেদের বাঁচাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে ৬০০ কোটি টাকা খরচ করছে। এগুলো মানুষ আর কতদিন সহ্য করবে? মানুষের সহ্যের সীমা পেরিয়ে গেছে। মানুষ এবার প্রতিকার চাইছে। সেই প্রতিকার বিজেপি দেবে, আমরা মানুষকে আশ্বস্ত করেছি, এখনো করছি। আপনি যখন চাকরি নিয়ে কথা বলছেন, আপনি চাকরি নিয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করছেন রীতিমতো যে পশ্চিমবাংলায় ২ কোটি চাকরি করে দিয়েছি। কি লিস্টটা একটু দিলে ভালো হতো। উনি আবার বলছেন 40% বেকার সমস্যা কমেছে। তা উল্টো দিকে তো বলা যায় 60% বেকার সমস্যা রয়ে গেছে। ওইরকম হিসেব আছে নাকি যে 40% বেকার সমস্যা কমেছে? তার মানে আপনি এখনো 60% লোককে বেকার রেখে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এ রাজ্যে চাকরি দেওয়া মানে সিভিকের চাকরি। এ রাজ্যে চাকরি দেওয়া মানে পার্ট টাইমের চাকরি। ২,০০০, ৩,০০০, ৫,০০০, ৬,০০০, ১০,০০০ টাকা দিয়ে মানুষকে একটা ওই নিজের পার্টির ক্যাডার পোষা। এগুলো চাকরি হয়েছে এ রাজ্যে, কিচ্ছু হয়নি। বরং চাকরি দেওয়ার নাম করে যুব সমাজের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আর চাকরির কি হাল ওটা বোঝা গেছে। একবার যুবকদের ওই ১,৫০০ টাকা দেওয়ার যে হয়েছিল, কতজন অ্যাপ্লাই করেছে? ১ কোটির কাছাকাছি। ১ কোটির কাছাকাছি। যাদের বয়স ৪০ এর মধ্যে, তার উপরে যারা চাকরি পায়নি আর যদি অ্যাপ্লাইও করতে পারেনি, সেই সংখ্যাটা কত? শেষ করে দিয়েছে। এরা বাংলার সমাজ, রাজনীতি, অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে এই দলটাকে সরাতেই হবে। আপনি বলতো তৃণমূলের ভবিষ্যৎ ঠিক এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে? মহাশূন্যের দিকে যাচ্ছে। তৃণমূল হেরে যাবে। হেরে গেলে এই দলটা কেউ করবে না। আর দলটা কেউ না করলে থাকবে না দলটা। দলটা উঠে যাবে। যেদিনকে নির্বাচনের ফলাফল বেরোবে 4th মে কিন্তু আপনার প্রতিক্রিয়া নেব। সেদিনকেও এই অবশ্যই, অবশ্যই। কিভাবে হারবে সেটা একটা প্রশ্ন। সেটা এক্ষুনি বলব না। ইলেকশনের পর বলব। কিন্তু তৃণমূল হারছে। তৃণমূল নেই। তৃণমূল শেষ। হেরে যাওয়ার পর তৃণমূল উঠে যাবে। নিশ্চিত।